সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন রাজনীতিক ও মানবাধিকার কর্মী ডক্টর নিজামুদ্দিন, বাম দিকে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সৈয়দ নিজার। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর গণ অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 3 আগস্ট 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসে। 2010 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ, ভাঙচুর, গ্রেফতার 241। 2011 বিদ্যুৎ সংকটে বাড়ছে ক্ষোভ। 2012 ডক্টর ইউনূসের বাড়তি সময় এমডি পদে থাকা নিয়ে খতিয়ে দেখবে সরকার। 2013 লিমন জিপিএ 4 পেয়েছেন, হতে চান ব্যারিস্টার। 2014 সীমান্তে প্রাণঘাতী নয় এমন অস্ত্রের ব্যবহার অব্যাহত রাখবে বিএসএফ। 2015 মেয়র আনিসুলকে হত্যার হুমকি, আটক 1। 2016 এমসিসির মূল্যায়ন, দুর্নীতিসহ 9 সূচকে লাল তালিকায় বাংলাদেশ। 2017 ষোড়শ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায়। 2018 নিরাপদ সড়ক আন্দোলন, শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন। 2021 করোনা মহামারী, সরকারি হিসেবে সব মৃত্যুর তথ্য আসেনি। 2023 কর্মসূচি পালন করতে গিয়ে বেধড়ক মারধরের শিকার নুরুল হক। 2024 প্রধানমন্ত্রীর আশ্বাস আর বিশ্বাস করে না শিক্ষার্থীরা। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনব অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি ডক্টর নিজামুদ্দিন, আপনার কাছ থেকে। বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ও কুইক রেন্টাল প্লান্ট গড়ে উঠেছে, অথচ 2011 সালেই বিদ্যুৎ সংকটে জনগণের ক্ষোভ সংবাদ শিরোনাম হয়। এই বিপুল ব্যয় সত্ত্বেও বিদ্যুৎ খাত কেন জনমানুষের জন্য স্থায়ী সমাধান দিতে পারল না? এই টাকা আসলে গেল কোথায় তাহলে? এটি একটি জাতীয় দৈনিকের সংবাদের শিরোনাম ছিল। এই ফ্যাসিবাদী শাসনামলে বাংলাদেশের সবচেয়ে লুণ্ঠনকারী খাত ছিল বিদ্যুৎ খাত। এই খাতটা এমন ছিল, তারা যেন এখান থেকে টাকা কামানোর একটা মেশিন হিসেবে তারা এই খাতটাকে ট্রিট করে। সেক্ষেত্রে সাবেক সচিব ডক্টর তৌফিক এলাহি কথিত আছে, তখন পরস্পর কথা ছিল যে ওই ভদ্রলোক নাকি 50 কোটি টাকার নিচে কোনো ডিলই করতো না। তো সেই ক্ষেত্রে যার লোলুপ দৃষ্টি এভাবে অর্থের দিকে, দুর্নীতির দিকে, তার হাতে যখন একটা সেক্টর থাকে, সেই সেক্টরটা তো সেরকমই হবে। সেই সময় তিনি উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা ছিলেন। হ্যাঁ, উনি জ্বালানি উপদেষ্টা ছিল, বিদ্যুৎ এবং জ্বালানি তার খাতেই ছিল। এবং উনি যে কোনো রকমের কুইক রেন্টাল নামে, আমরা যখন বিভিন্ন পত্রপত্রিকা এবং অনুসন্ধানী সাংবাদিকদের মাধ্যমে আমরা জানতে পারতাম তখন, যে উনি যে কোনো ইস্যুতে ওনার কাছে কোনো তদবিরে গেলে উনি মিনিমাম 50 কোটি টাকা ওনাকে দিতে হবে। তো সেক্ষেত্রে কে নিল, কে বিদ্যুৎ উৎপাদন করতে পারলো কি পারলো না, সেটা তার দেখার বিষয় ছিল না। কিন্তু আমরা তো দেখেছি যে বিদ্যুৎ উৎপাদনে বেশ সফলতাও দেখিয়েছে। সংবাদও তো পেতাম যে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন, রেকর্ড পরিমাণ, এটা জাস্ট দৃশ্যমান ছিল। কিন্তু ওদের উদ্দেশ্যই ছিল যে তাদের অলিগার্সগুলোকে
জাস্ট ওদেরকে ফুলে ফেপে বড় করা। সেক্ষেত্রে আপনারা জানেন সে মুহূর্তে যে বিদ্যুৎ খাতের সবচেয়ে বড় মাফিয়া যে দরবেশ খাত, সে সালমান এফ রহমানের নেতৃত্বে সেখানে শিল্প উপদেষ্টা বা বেসরকারি বিনিয়োগ খাত সংক্রান্ত উপদেষ্টা, উনার নেতৃত্বে উনার ইশারায় কাকে কখন কোন সেক্টরে সুবিধা দেওয়া হবে সেটাই তাদের প্র্যাকটিক্যাল চর্চার বিষয় ছিল। সেখানে বিদ্যুৎ খাতের সবচেয়ে বড় মাফিয়া বাংলাদেশের সামিট গ্রুপের সে আজিজ খান। সে আপনারা তখন এই দেশের মানুষও জানে যে সে বাংলাদেশের সিঙ্গাপুরে বসে বাংলাদেশের বিদ্যুৎ খাতকে কন্ট্রোল করতো। সে সিঙ্গাপুরের এক পর্যায়ে টানা আমানত 2 থেকে 3 বছর সে সিঙ্গাপুরের সবচেয়ে বড় শীর্ষ ধনীদের প্রথম 5 জনের ভিতর সে একজন ছিল। তো সেক্ষেত্রে তাদের সেই সময়ের এটার সাথে প্রধান পৃষ্ঠপোষক ছিল সেই মাফিয়া সরকারের, সেই আমাদের দেশটাকে যিনি দখল করে রেখেছেন সেই কুখ্যাত শেখ হাসিনা। উনার ফ্যামিলির তত্ত্বাবধানে এই খাতে যথেষ্ট লুটপাট হয়েছে। সেই লুটের টাকাগুলা বিভিন্ন সময় সিঙ্গাপুরে এই লুটপাট করেছে, ঠিক আছে, এগুলোকে তো একভাবে জায়েজ করেছে বা লেজিটিমাইজ করা হয়েছে, সেটি করলো কিভাবে? আসলে একটা স্বৈরাচার যখন দীর্ঘদিন তার ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায়, সে চেষ্টা করে কিভাবে মানুষের মুখ বন্ধ করার সাথে সাথে বিভিন্ন রকমের ছিদ্রগুলোকে কিভাবে বন্ধ করা যায়, যাতে কোনোভাবে মানুষের রক্তচক্ষু মানে জাস্ট তাদের দিকে লোভ দৃষ্টি না আসে, যেন মানুষ বুঝতে না পারে। আর বুঝতে পারলেও তো তারা দমন পীড়নের মাধ্যমে এটাকে তারা জায়েজ করে নিয়েছে, কে কথা বলতে পারতো না। আর এটা জাস্ট নামমাত্র বিভিন্ন রকমের কিছু মানে আমাদের দেশে কিছু তাদের পদলেহনকারী কিছু সাংবাদিক ছিল বিভিন্ন মাধ্যমে, তারা তাদেরকে বিষয়গুলোকে এমনভাবে প্রশ্ন করতো যাতে যে প্রশ্নের জবাবটা এমনভাবে হয় ওদেরকে রক্ষা করা হয়। কিন্তু বিদ্যুৎ খাতের এই বিষয়টা বাংলাদেশে ঠিক আছে, বিদ্যুৎ উৎপাদন হয়েছে, অনেক উৎপাদন হয়েছে, অনেকগুলা কুইক রেন্টাল প্ল্যান্টকে বিদ্যুৎ না ব্যবহার করে ভাড়া দিয়ে গেছে। এটারও প্রমাণ আপনারা বিভিন্ন পত্রিকার কাটিং দেখলে খুঁজে পাবেন। সৈয়দ নিজার, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমরা আরেকটি সংবাদে দেখলাম 2012 সালে নোবেল জয়ী ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের এমডি পদে বাড়তি সময় থাকা নিয়ে সরকার তদন্তের কথা বলছিল, কিন্তু এই তদন্ত কি আসলে নিয়ম রক্ষার ছিল নাকি এটা ছিল এক ধরনের রাজনৈতিকভাবে হয়রানি করা? এবং প্রফেসর ইউনূস কেন শেখ হাসিনার টার্গেটে পরিণত হলো? অবশ্যই যেটা হচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। যে সময় আপনার রাজনৈতিক উদ্দেশ্য থাকে আপনি তখন আইনি কাঠামোটা এভাবে সাজাতে পারেন, খুব একটা জটিল হয় না। তো মূলত ওনাকে এমডি পদে সরানোর পিছনে দুটো যুক্তি দেখানো হয়েছিল। একটা হচ্ছে ওনার বয়স, যেটা হচ্ছে 60-এর ঊর্ধ্বে, আর আরেকটা যেটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংকের পারমিশন অনুসারে ওনাকে রিঅ্যাসাইন করা হয়নি 1999 সালে। কিন্তু আপনি একটু সালটা খেয়াল করেন, এটা কখন? 1999 সালে। ক্ষমতায় কারা ছিলেন? আওয়ামী লীগ ছিলেন। এবং হচ্ছে গ্রামীণ ব্যাংকের যে ট্রাস্টি বোর্ডের এখানে কিন্তু 12 জনের মধ্যে 3 জন ছিলেন সরকারের প্রতিনিধি। তার মানে ওই সময় যে যে রিঅ্যাসাইন করা হচ্ছে মানে এই পদে, সেই সময় তো অবভিয়াসলি বুঝতে পারছেন গভর্নমেন্ট এক ধরনের কনসার্ন ছিল। প্রফেসর ইউনূসের একটা গুরুত্বপূর্ণ রুল ছিল, সেটা হচ্ছে এখানে একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করার, এবং সেটা এক ধরনের বুঝতে পেরেছেন যে সংঘাতের দিকে তৈরি হয়েছে আওয়ামী লীগের সাথে। সেটারই একটা রোষাটনার একটা বই প্রকাশ অনেকে এইভাবে ব্যাখ্যা করতে চান। তবে সেই জায়গা থেকে যদি আপনি দেখেন সেটা তো অবশ্যই মানে যে রাজনৈতিকভাবে কানেক্টেড আর কি, এবং আমার মনে হয় এটা পুরোটাই রাজনৈতিকভাবে বলা যায়, একেবারেই রাজনৈতিকভাবে। নিজের ভাই, আমরা একটু অন্য প্রসঙ্গে আলোচনায় যেতে চাই। আমরা আজকে 3 আগস্ট 2025 আজকে আলোচনা করছি। ঠিক 1 বছর আগে 3 আগস্ট 2024-এর বিষয় যদি আলোচনা করতে চাই, আপনি তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেন, এবং আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোর দৃশ্য 1 বছর আগে কেমন ছিল আমরা দেখেছি, কিন্তু আপনি একেবারেই ভেতরে ছিলেন। কেমন ছিল? কেন মানুষ এত মানে উন্মাদ হয়ে গেল, মরিয়া হয়ে গেল তা শেখ হাসিনাকে সরাবার জন্য? নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে কেন বন্দুকের নলের মুখে আসলে দাঁড়িয়ে গেল? কয়েকটা কারণ নাকি, এটা তো কিছু শর্ট টার্ম কারণ আছে, লং টার্ম কারণ। আমরা তো শর্ট টার্ম কারণ হিসেবে সবসময় যেটা আমরা মানে বলছি সেটা হচ্ছে যে আবু সাইদের যে ঘটনাটা, এটা হচ্ছে টার্নিং পয়েন্ট, যেটা আসলে যে কোনো অভ্যুত্থানে একটা আইকন লাগে, যে আইকনটা আসলে ইমেজ হিসাবে কাজ করে, যেটা হচ্ছে যে কোনো পাবলিকের মনে থাকে না, নাড়া দেয়। আবু সাইদের ঘটনা কিন্তু সেটাই, আমাদের চোখের সামনেই বুঝতে পারছেন এই ঘটনাটা ঘটে। এরপর তো শুরু হয় বুঝতে পেরেছেন বিভিন্ন জায়গায় ধরপাকড় এবং হত্যাকাণ্ড, যেটা 3 অগাস্টের দিকে তো একবারে ফাইনাল স্টেজে আমরা জানি মোরলেস। ওই সময় অনেক ধরনের ভিডিও ক্লিপগুলো বেরোয় আসছে এবং হচ্ছে ভয়ঙ্কর ধরনের হত্যাযজ্ঞ চালানো হয়েছে।
এবং সর্বোপরি যেটা হয়েছে কি জানেন, যে সেটা হচ্ছে যে ঢাকার যে মিডল ক্লাস এরাও কিন্তু বের হয়ে আসছে। আপনি যদি খেয়াল করেন 90-এর দশকে কিন্তু ঢাকার মিডল ক্লাসের খুব অ্যাক্টিভ ইনভলভমেন্ট ছিল। এরপরে কিন্তু অত বেশি কোনো আন্দোলনের মধ্যে ঢাকার মিডল ক্লাস পাওয়া যায়নি। এটা হচ্ছে এরপরে সময় বের হয়ে আসছে এবং এটা একটা খুব ইম্পর্টেন্ট ক্যাটালিস্ট হিসাবে প্লে করেছে, আমাদের বিবেচনায় নেওয়া দরকার। কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে যে পরিস্থিতিতে এবং যেভাবে গিয়েছে এটা তো অচিন্তনীয়। কোনো একটা স্বাধীন রাষ্ট্রে মানে যে ইউএনের রিপোর্ট অনুসারে যে প্রায় 1600-র মতো যে হত্যাযোগ্য, মানে যে এটা তো ক্যাজুয়ালিটি তো হাজার হাজার, এবং ক্যাজুয়ালিটি হাজার হাজার, এর সংখ্যাটা এখনো নিরূপণ করা গেল না। এবং হচ্ছে যে প্রচুর ক্যাজুয়ালিটির মধ্যে যে প্রপারলি ট্রিটমেন্ট হয়নি এদেরকে, এবং পঙ্গু সংখ্যা প্রচুর। আমার ধারণা এটা একটা বড় মানে যে একটা জেনারেশন যে ট্রমা থাকে, এটা বড় একটা ট্রমাও কিন্তু এটা এই জুলাই মাসে যা ঘটেছে আর কি, এবং এটা সহজে কিন্তু লোকজন ভুলবে না এটা। এবং আমি বেশ কয়েক জায়গায় মানে বলেছিলাম, সেটা হচ্ছে যে আমরা যদি গত 100 বছরের একটা ডাটা দেখি আর কি, মূলত 47 এবং 71 ছাড়া মানে অন্য কোনো পলিটিক্যাল, এটা দ্যাট ইনক্লুড বেসিক্যালি হচ্ছে যে ব্রিটিশ আমলেও আর কি, যে সেটা হচ্ছে আমরা জানি যে ব্রিটিশ আমলে যে জেনারেল ডায়ারের ঘটনাটা অমৃতসরে যেটা ঘটেছিল 1919 সালের দিকে, সেটা হচ্ছে প্রায় 300-400 লোক হত্যা করেছিল, যেটা সবচেয়ে বেশি থাকে না ট্রমাটাইজিং এক্সপিরিয়েন্স ছিল। এইটাকে স্কেলকেও কিন্তু ছাড়িয়ে গেছে জুলাই। ফলে জুলাইয়ের আসলে ইম্প্যাক্টটা বুঝতে পারছেন অনেক বড়, এবং আমাদের সেইভাবে আসলে দেখা উচিত। কারণ রাষ্ট্রের থাকে না যে মেকানিজমটা পরিবর্তন করা খানিকটা হলেও জরুরি। তাহলে যে সংকটটা হবে কি জানেন, যে এইবার যেরকম যেটা হচ্ছে যে অভ্যুত্থানের পরে যে সংস্কার কমিশনের মাধ্যমে যে থাকে না এক ধরনের পিসফুল ট্রানজিশনের বিষয়ে কিন্তু লোকজনের আস্থা ছিল। এবং আপনার মনে আছে যেমন প্রত্যেকটা মানে বিশেষত সংবিধান থেকে শুরু করে অন্যান্য জায়গায় মানুষ খুবই অ্যাক্টিভলি কিন্তু মতামত প্রকাশ করেছে। প্রায় 70,000 লোকের মতো বুঝতে পেরেছেন ডকুমেন্টস দিয়েছে এবং মতামত দিয়েছে। এটা হিউজ নাম্বার। যদি আপনি কম্পেয়ার করেন হচ্ছে মানে যে 72-এর সময়, সেই সময় 44টা না 45টা ডকুমেন্টস পড়েছিল এটা। ফলে তার মানে ওভারওয়ার্মিংলি লোক চেয়েছে এক ধরনের ট্রান্সফরমেশন। এখন ঘটনা হচ্ছে যদি এইবার যদি কিছু সংস্কার কনস্ট্রাকটিভলি না হয়, যে এই ভয়টা অনেকের মধ্যে তৈরি আছে, তাহলে যে সংকটটা হবে কি জানেন, ভবিষ্যতে কখনো এই ধরনের ক্রাইসিস হলে তখন কেউ এই ধরনের সংস্কারের এবং পিসফুলি যে ট্রানজিশন হতে পারে এটা কিন্তু ট্রাস্ট রাখবে না, মানুষ আর দায়িত্ব নেবে না। এবং এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। নিজের ভাই, আপনার আলোচনার রেশ ধরে আমি একটু প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে আসলে জুলাই 24 কি কাঙ্ক্ষিত প্রত্যাশিত ছিল? হ্যাঁ, অবশ্যই আমরা মুক্তি চেয়েছিলাম, দুঃশাসনের অবসান হোক, এটা সবাই চেয়েছিল, কিন্তু এমন রক্তাক্ত মানে পরিবর্তন কি প্রত্যাশা ছিল? রক্তাক্ত পরিণতিতে কেন গড়ালো আসলে? প্রথমত হচ্ছে যে রাষ্ট্রপক্ষ, বিশেষত সেই সময়কার সরকারের, যেটা হচ্ছে যে কখন আমাদের দেশে একটা গুরুত্বপূর্ণ সংকট যেটা হয়েছে, সেটা হচ্ছে পলিটিক্যাল সমাজের লার্জলি ওনারা বুঝতে পারেন না কখন ক্ষমতাটা ছেড়ে দিতে হয়, কতক্ষণ আপনি থাকে না শক্তি ফোর্স যে ধরে রাখবে নাকি। যেটা ধরুন এই জিনিসটা বুঝতে পারছেন আপনি অনেকভাবে দেখেন, যদি 3 তারিখেই শেখ হাসিনা যদি ক্ষমতা ছেড়ে দিতেন তাহলে কিন্তু 400-500 লোক জীবন বেঁচে যেত, কম হতো। তার মানে আপনি প্রত্যেকটা ডেটের যেটা ক্রুশাল যে ডেটগুলো আছে, আপনি প্রত্যেকটা ডেটে যেখানে একটা সিদ্ধান্ত গ্রহণ হলেই কিন্তু লোকের মৃত্যুর পরিমাণ কমতে পারতো। এই যে বুঝতে পেরেছেন স্টাবর্নের মতো বুঝতে পারছেন ক্ষমতা আঁকড়ে থাকা এবং বিশ্বাস করা, বুঝতে পেরেছেন যে সেটা হচ্ছে ওনার ক্ষমতার মানে যে ক্ষমতা থাকার জন্য যে কোনো মানুষ বধযোগ্য, মানে থাকে না রাষ্ট্রের জনগণ বধযোগ্য মানে হত্যাযোগ্য। এই ভাবনাটাই তো কিন্তু বুঝতে পেরেছেন যে ভয়ঙ্কর, এবং এই ধরনের ভাবনা থেকে উত্তরণ খুবই জরুরি, মানে উত্তরণ, তা না হলে আমাদের বড় ক্রাইসিস গুলোর দিকে বুঝতে পারছেন আরো ভবিষ্যতে ফেলতে পারে। নিজার ভাই, আপনার কাছ থেকে শুনবো। আমি নিজাম ভাই আপনার কাছ থেকে নিজার ভাইয়ের একটি জায়গা থেকে আলোচনা শুনতে চাই, সেটি হচ্ছে যে এই ক্যাজুয়ালিটি এড়ানো যেত, মৃত্যু কমানো যেত, কিন্তু আসলে এত মানে শক্তিশালী শেখ হাসিনাকে কোন মোহ বা কিসের কারণে শেখ হাসিনা এত রক্তের পথ বেছে নিলেন? রাজনৈতিক বা গণতান্ত্রিক বা মানসিক যে একজন সুস্থ স্বাভাবিক মানুষ যে ভাবতে পারে, সেই ভাবনার বাইরে চলে গিয়েছিলেন? আপনি এক্স্যাক্টলি আপনি রাইট বলেছেন। আপনি আপনার মনে থাকবে যে গত মানে শেখ হাসিনার এর আগের পিরিয়ড, শেখ হাসিনা 96-এ শেখ হাসিনাকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে তাকে মানসিক বিকারগ্রস্ত হিসেবে সে রায় দিয়েছেন। তো সেই থেকে আসলে অ্যাকচুয়ালি আপনি যখন মানে শেখ হাসিনা যখন স্বাধীনতার পর, বিশেষ করে 75-এর পরে যখন বাংলাদেশে আসে, আপনারা দেখতে পারবেন ইতিহাসের পিছনের দিকে গেলে অ্যাজ এ ব্যক্তি সে একটা মানে সে এক ধরনের ফিচার্স চরিত্রের মাধ্যমে সে বড় হয়েছে। সে বাংলাদেশকে কখনো সে ওন করতে পারে নাই। 1975 সালের তাদের ফ্যামিলিতে তাদের ভাই বোন ডিজাস্টারটা হলো, তারপর থেকে সে নিজেকে একটা মানে জাস্ট একটা প্রতিশোধাত্মক একটা মানসিকতা প্রবৃত্তির মাধ্যমে নিজেকে যেভাবে গড়ে তুলছেন, সে বাংলাদেশে মনে করছে বাংলাদেশ বলতে সে তার আপনজন বলতে শুধু সে তার ফ্যামিলিকে বোঝাইতো। সেটা 1975 থেকে আরম্ভ করে আপনারা খেয়াল করবেন যে 2024 সালে এসে সে সেটারই প্রমাণ দিয়েছেন। সে ফ্যামিলি বলতে তাকে
তার সন্তানদেরকে এবং তার বোনদেরকে বুঝিয়ে দিত। নিজাম ভাই, এই যে রক্তাক্ত পথ কি এড়ানো যেত? এটা এজ এ হোল এটা যদি স্বাভাবিকভাবে অন্য কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী হইতো, বাংলাদেশকে যারা ন্যূনতম ওন করে, যারা ভালোবাসে, সেটা সম্ভব। আওয়ামী লীগের সে পুরাতন চরিত্র বাকশাল 2002-তে যেভাবে সে নিজেকে নিয়ে গেছে, সে নিচে নামার কোনো রাস্তা তার কাছে সে রাখে নাই। সে জনগণকে সে মনে করতো যে একটা হিংস্র প্রাণী। সে সেভাবে সে কারো জন্য তার মায়া নেই, তো সে এই দেশকে ভালোবাসে। তিনি তো কাঁদতেন মানুষের সামনে গেলেই, সভা সমাবেশে। এটা তার অভিনয়। আপনি দেখছেন বিভিন্ন সময় 96-তে 90-তে তার বিভিন্ন সময় পোল্ট্রিবাজি যে তার রাজনৈতিক সিদ্ধান্তগুলো, এগুলো দেখলে বুঝবেন। কখনো সে ইলেকশনে সে নিকাব পরা, কখনো সে মন্দিরে যাইয়া মানে সিঁদুর পরা, কখনো শাখা পরা, তার কখনো সে সংকটে ফু দেয়া, এগুলোতে বিচিত্র এক চরিত্রের একটা হিপোক্রেট। রাজনীতিকরা তো ভার্সেটাইল হয়, সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সাথে মিশতে পারাও তো একটা রাজনীতি। না, এই মিশার আড়ালে তার তো উদ্দেশ্য মানে বাজে উদ্দেশ্য ছিল। সেই দেশের মানুষকে ধোঁকা দেওয়া ছিল তার একটা তার মনের একটা। সে আইন শৃঙ্খলা বাহিনী সহ ফজলুর তাপস তার বাগিরাকে বলতেছে, আমি ঢাকা উত্তর এবং দক্ষিণ সমস্ত বাহিনীকে আমি বলে দিয়েছি লেথাল উইপেন ব্যবহার করার জন্য, দেখা মাত্র গুলি করো, যাকে পাবো তাকে ধরো। এটা তো তার এই প্রথম না। সে আপনি দেখুন লালদিঘির ময়দানে সেই 96-তে তার সে বক্তব্যটার কথা আপনার মনে আছে? সে বলতে একটা লাশ পড়লে 10টা লাশ পাবো। সে তো কখনো লাশের সাথে রক্তের সাথে খেলাটাই ছিল তার। এটা মানুষের রক্ত। এবং একটা কথা আছে যে সে মানুষের রক্ত দেখে সে মজা পাইতো। তারই একটা ধারাবাহিকতা 24। আপনি দেখেন 24টা এইভাবে সরকার পতনের আন্দোলন ছিল না। আমরা যারা রাজনীতি করি, আমরা জাতীয়তাবাদী দলের সাথে যারা জড়িত আছি এবং বাংলাদেশি জাতীয়তাবাদী যারা বিশ্বাসী এবং এই দেশকে যারা অন করি, আমরা প্রত্যেকে আজকে দীর্ঘ 15.5 বছর এই সরকারের তৎকালীন ফ্যাসিস্ট সরকারের শোষণের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু আমাদেরকে দমনের তার মাত্রার এক্সট্রিম লেভেলটা এই দেশের মানুষের সাথে সাথে সারা পৃথিবীর গণতান্ত্রিক মানুষ দেখছে। আপনি খেয়াল করবেন যে 24-এর ছাত্রদের কোটা, একটা কোটা, শুধু তারা এই যে ছাত্র জনতা চেয়েছিল যে কোটা, তার একটু চাকরির অধিকার, সে মেধা দিয়ে সে একটা চাকরি চাইছে আপনার কাছে। আপনাকে তো বলেন আপনি ক্ষমতা ছেড়ে দেন, আপনি সেটা মেনে নিতে পারেন নাই। আপনি এই ওদেরকে দমন নিপীড়ন এবং ওদেরকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করা, সরকারের মন্ত্রী তৎকালীন তাদের সাংগঠনিক সম্পাদক, তারপরে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, এদের যে বডি ল্যাঙ্গুয়েজ, ওদের যে ভাষা, ওদের যে কথাবার্তাগুলো, আপনি দেখবেন যে প্রতিটা কথাতে মানুষের রক্তে আগুন ধরা দেওয়ার মতো অবস্থা ছিল। তখন এদেশের আবাল বিদ্রোহ বনিতা সমস্ত শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনের সাথে একতা প্রকাশ করে। এক পর্যায়ে ওরা বিভিন্নভাবে ট্রল করতে থাকে যে এটা শুধু ছাত্রদের আন্দোলন না। এক পর্যায়ে সে মেনে নেয় যে ছাত্রদের এই আন্দোলনটা। তখন এই দেশের আপনি যাতে বলছেন জাতীয়তাবাদী চেতনার মানুষগুলাই নেতৃত্বে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি, বর্তমানে বাংলাদেশকে নিয়ে যিনি সবচেয়ে বেশি আপহোল্ড করেন, সেই আমাদের দেশনায়ক তারেক রহমানের সে লন্ডন বসে সেখানে যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা অনুযায়ী আমাদের ওনার সাথে রাজনীতি, বিএনপির সাথে যারা রাজনীতি করে প্রত্যেকটা সমমনা দল, জামাত সহ প্রত্যেকটা দল একসাথে ওদের সাথে সাপোর্ট করে। সেই সাপোর্টের বিনিময়ে সেটা এক পর্যায়ে সরকার প্রতারণা আন্দোলনের রূপ নেয়। আপনি দেখবেন জুলাই মাসে এসে এটা পরিণতিতে গড়িয়েছে। কিন্তু আপনি যে আজকে আমরা 3 আগস্ট আপনি দেখেন তখন কি হয়েছে। 17 তারিখ 16 তারিখে আবু সাইদের মৃত্যু। আমার যে ডক্টর নিজার বলেছেন যে আবু সাইদ আইকনিক একটা ফিগার ছিল। আবু সাইদ জানতো না তাকে, সে কখনো বিশ্বাস করে নাই যে তাকে এভাবে গুলি করবে। আসলে আপনি পৃথিবীর সমস্ত যুদ্ধ সংগ্রাম আন্দোলনের প্রত্যেক জায়গায় যখন একটা মানুষ আত্মসমর্পণ করে, এভাবে বুকটাকে যেভাবে চেতিয়ে দিয়েছে কোনো পশু সারা, আপনি যেটা বলছেন যে তার লেলিত বাহিনী, কারণ তারা তো কী করে, তারা তো তার লেলিয়ে দেওয়া বাহিনী ছিল, নির্দেশনা ছিল যে উইপন ব্যবহার করো, না করলে তার কোনো উপায় নেই, সেক্ষেত্রে গুলি করে। সেভাবে আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ এভাবে তো কেউ লক্ষ্য করে গুলি করে না। আমি একটা বলি, আমি নিজেও গুলিবিদ্ধ ওই আন্দোলনের একজন। তো ওদের গুলি করার, আমরা তো আন্দোলনের রাস্তায় ছিলাম, ওরা হত্যার উদ্দেশ্যে গুলি। আপনার এই যে বিটিভির সামনে যে ঘটনাটা করছে, এখানে কতগুলো মানুষকে গুলি করছে, এই বনশ্রী এলাকা, রামপুর এলাকায় কতগুলো মানুষকে গুলি করছে। এদের উদ্দেশ্য ছিল গুলি করা, মানুষকে মেরে ফেলা। এক পর্যায়ে ওরা মনে করছে যে এদেশের মানুষ রক্তকে ভয় পায়, লাশ পড়ে গেলে, এর আগে কয়েকটা গুম পড়ে ফেললে আর মনে হয় আর এরা আন্দোলন করবে না। কিন্তু দেশের মানুষ যারা বুক চেতিয়ে গুলি বুকে নিতে পারে, মুক্তির নেশা যদি একেবারে পেয়ে বসে, মৃত্যু সেখানে আসলে তুচ্ছ না, তুচ্ছ। একটা মানুষ, আপনি দেখেন, আমি একজন আন্দোলনের নগণ্য কর্মী হিসেবে আমি দেখেছি, সেদিন কারো চোখে মুখে একটু ভয় ছিল না। পুরা জুলাই আন্দোলনে
এবং বিশেষ করে মানে জুলাই লাস্ট পর্যায়ে যখন আগস্টে এই যে আজকে যখন আমরা আলোচনা করছি 3 তারিখে সেদিনের কথা মনে আছে আপনি, সেদিন 3 তারিখে আমাদের বিএনপি জাতীয় নেতাদেরকে গ্রেফতার করে নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, আমাদের এনিভাই, এবং যেখানে যাকে পাচ্ছে মুক্তমনা সাংবাদিক আপনাদের মতো যারা আছে সবাইকে গ্রেফতার করতেছে। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন স্পেসে গিয়ে আন্দোলনে আমরা ছাত্রদের সাথে শরিক হয়েছি, কিন্তু এই পর্যায়ে গিয়ে উনি এক পর্যায়ে এমনভাবে নির্দেশনা দিল যে গুলি করো, সব মেরে ফেলো। আপনার কাছে যে প্রসঙ্গে ছিলাম যে আসলে জাতীয়তাবাদ যদি উগ্র হয়ে যায় তখন তো ফ্যাসিবাদের জন্ম হয়। আমাদের রাজনৈতিক ধারা কি ভবিষ্যতে এই জায়গা হাসিনার এই পতন থেকে আমরা শিক্ষা নিতে পারবো? অবশ্যই আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং আমরা শিক্ষা নিয়েছি। না, আমরা বারবার বলি শিক্ষা নেওয়া উচিত, কিন্তু আমরা পারবো কিনা এবং আমরা পারার চেষ্টা করছি কিনা, এই বিষয়টাকে আমরা আমাদের সংগঠন বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বেশি গণমানুষের যে সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপি, এই বিষয়টাকে লালন করে বিএনপি একটা মধ্যমপন্থী দল, উদার গণতান্ত্রিক দল। এখানে কোনো মানে উগ্র জাতীয়তাবাদ, উগ্র ধর্মীয় জাতীয়তাবাদকে প্রশ্রয় দেয় না। যে কোনো উগ্রতার দিকে চলে যাবে এমন কোনো বিষয়টাকে জাতীয়তাবাদী দল সাপোর্ট করে না। আমি আহ্বান করব যে বাংলাদেশের প্রত্যেকটা দলকে বিএনপির যে উদার গণতান্ত্রিক চিন্তা চেতনা, বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের যে স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে, সাম্য মৈত্রী এবং স্বাধীনতার স্বার্থে আমরা আমাদেরকে বন্ধুপতি এই মানসিকতায় সবাইকে আহ্বান। সৈয়দ নিজার, আপনার কাছ থেকে জানতে চাই, আজকে 3রা আগস্ট যখন আলোচনা করছি, রক্তের উপর দিয়েই তো আমরা আজ একটি বছর পেরিয়ে এসেছি। সেই রক্তের সাথে যে আমাদের যে শপথ ছিল, রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে যে স্বপ্ন ছিল, এই মুহূর্তে যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা ছিল তারা কতটুকু সেই রক্তের শপথ রাখতে পেরেছে? এটা খুবই দুঃখজনক। যেটা হচ্ছে যে আমাদের মতো লোকের জন্য, যাদের ধরুন নাকি যে এই অভ্যুত্থানে আমরা অত্যন্তভাবে মরাল জায়গা থেকে যুক্ত হয়েছে, এটা একটা বড় সংখ্যক লোক কিন্তু মরাল জায়গা থেকে, কারণ তাদের হয়তো অবশ্যই স্পেসিফিক কোন ধরনের পলিটিক্যাল আইডিওলজি থেকে না, প্রত্যাশাও ছিল না, বাট মূলত হচ্ছে যে মোরাল জায়গা থেকে যে রাষ্ট্র যে কাজটা করছে এটা গুরুতর অন্যায়, এবং হচ্ছে এখান থেকে এই সরকারের কোনো লেজিটিমেসি নাই, তাকে যেতে হবে, ক্ষমতা ত্যাগ করতে হবে। এখন যেটা হলো কি জানেন, আমাদের জন্য এই ধরনের আমাদের মতো লোকরা বুঝতেছেন ব্যাপকভাবে হতাশ গত 1 বছরে। সেটা হচ্ছে আমরা আসলে চেয়েছিলাম রাষ্ট্রের গুণগত কিছু পরিবর্তন, কিন্তু যেটা দেখা গেল কি জানেন, গুণগত পরিবর্তন প্রাথমিক পর্যায়ে, যেটা হচ্ছে একটু আগে আমরা যেটা বলছিলাম যে কিছু সংস্কারের জন্য প্রস্তাবনা, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন অন্যান্য দেশগুলোতে যে ঘটনাটা ঘটেছে, যেরকম তিউনিসিয়া, মরক্কোতে, এটা কিন্তু মানে এটা কোনো ভাবার কোনো কারণ নেই যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশের একার অভিজ্ঞতা। এই ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আরও অনেক রাষ্ট্র গিয়েছে, বিশেষত উত্তর উপনিবেশ রাষ্ট্রগুলো প্রায় সময় এই সংকটের মধ্যে দিয়ে যায়, কিন্তু এই এক্সটেন্সিভটা হয়তো ডিগ্রির পার্থক্য থাকে। এখন ধরুন যে আমরা হয়তো বুঝতে পারছেন ইমিডিয়েটলি যে ঘটনা ঘটেছে, আমাদের একটা ইনস্টেবিলিটি ছিল 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত অগাস্টে। এরপর কিন্তু একটা মানে টেম্পোরারি গভর্নমেন্ট, যেটাই মানে ইন্টারিম গভর্নমেন্ট যেটা হচ্ছে ফর্ম করা হয়েছে, এবং হচ্ছে যে এক ধরনের স্টেবিলিটিটা আসার সুযোগগুলো তৈরি হচ্ছে। এবং আপনি দেখবেন মানে রাষ্ট্রের প্রত্যেকটা, যে সময় রাষ্ট্রে পুলিশ নাই, মানে যে রাষ্ট্রের যে আমরা তো মানে প্রায় সময় বলি, সেটা হচ্ছে রাষ্ট্রের সব মেকানিজম তো 5 তারিখে উদা হয়ে গেছে লিটারালি, একই যে ইনক্লুডিং বায়তুল মুকাররমের খতিব সহ, মানে যে ওই কি সহ। এখন যেটা হচ্ছে যে ধরুন এরপরে যে সময় করেছেন যে দেখলাম কি ওই 3 দিন কিন্তু সাধারণ মানুষই রাষ্ট্রের নিরাপত্তা এক্স্যাক্টলি সবকিছু নিয়ন্ত্রণ করেছে, এবং এক ধরনের বুঝতে পারছেন দেখা যাচ্ছিল ওনারশিপ কাজ করেছে, দেশ আমার, এই মানসিকতা ছিল, এবং এটা খুব স্ট্রংলি ছিল আর কি। এবং ধরুন যে মোরলেস এরপরে যেটা ভাবা হচ্ছিল থাকে না, যে সেটা হচ্ছে একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে কাঠামোগত কিছু রাষ্ট্রের পরিবর্তন আসবে। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে এক ধরনের যে ধরুন কারেন্ট যে মানে যে ধরুন যে মানে যে নতুন পলিটিক্যাল পার্টিটা ছাত্ররা ফর্ম করেছে, তাদের কাছ থেকে মানে অনেকেরই প্রত্যাশা ছিল নতুন ধরনের এক ধরনের রাজনীতি নিয়ে আসবে। পাশাপাশি আমরা এটাও এক্সপেক্ট করেছি যে বিএনপি অবশ্যই আছে নতুন ধরনের রাজনীতির এক ধরনের মানে যে সময় ক্ষমতা আসে একবার আসার যে জায়গাটা। এখন পুরো বিষয়টা এই মুহূর্তে যেভাবে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে যে খুবই অস্পষ্ট, কারণ হচ্ছে যে ধরুন যে দুটোটা পলিটিক্যাল পার্টি, মেজর পলিটিক্যাল পার্টি এই মুহূর্তে যারা মানে বিএনপি তো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফোর্স, সেটা হচ্ছে যে তাদের যে ম্যানিফেস্টো এবং হচ্ছে যে প্রস্তাবনাগুলো দেওয়া হচ্ছে, এইটা মানে যে পাশাপাশি যেটা হচ্ছে আমাদের দেখার বিষয় সেটা হচ্ছে যে মানে যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে, কতটা সংস্কারগুলো বুঝতে পেরেছেন থাকে না ইমপ্লিমেন্টেশন হবে। কারণ এখানে তো বিএনপি হচ্ছেন যে শক্তি বড় পার্টি, তাদের কমিটমেন্টটা কিন্তু রাষ্ট্রীয় সংস্কার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে সিটিজেন রাইটস ওরিয়েন্টেড এক ধরনের পলিটিক্যাল পার্টির দিকে যাচ্ছে, এটা কিন্তু এক্সপ্লিসিট করা দরকার। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে আপনি দেখবেন কি জানেন যে নাগরিক অধিকার কেন্দ্রিক রাজনীতির এক ধরনের চাপ তৈরি হয়েছে। সেটা হচ্ছে যে আপনি যে নাগরিকের অধিকার, এটা সেটা জন্মসূত্রে হোক, বৈবাহিক সূত্রে হোক, অথবা উপহার সূত্রে হোক, যে সূত্রেই কেউ বাংলাদেশের নাগরিক হোক না কেন, তার সমান অধিকার এবং তাকে সেম ভাবে দেওয়া উচিত। কিন্তু বিএনপি কিন্তু এই কথাগুলো বলছে, এক্স্যাক্টলি বলা হচ্ছে। এটা মনে হয় আমার যেটা উচিত হচ্ছে যে সরাসরি যে ম্যানিফেস্টো এবং অন্যান্য যে জায়গাগুলোতে এটা এক্সপ্লিসিটলি বলা, যেটা লোকজন আসলে এক্সপেক্ট করছে, এবং এই আলোচনাটা কিন্তু আছে
বাজারের মধ্যে, যে সেটা হচ্ছে যে বিএনপি কোনোভাবে এটা এক্সপ্লিসিট যদি করে, সেটা হচ্ছে যে তখন কিন্তু নতুন ধরনের ফ্রেমওয়ার্ক তৈরি হয়, নতুন ধরনের একটা পলিটিক্যাল বন্দোবস্ত, পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক তৈরি। জি হ্যাঁ, এবং এটা আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। ফ্যাসিজমকে রুখে দেওয়ার জন্য কিন্তু এই পথটি একমাত্র পথ আসলে। যে কোনো পলিটিক্যাল পার্টি যদি গভর্নমেন্ট ফর্ম করে, সে নিজেই ফ্যাসিস্ট হতে চায় না অনেক সময়, কিন্তু ছাঁচে পড়ে ফ্যাসিস্ট হয়ে যায়। তো সেই জায়গা ঠেকানোর জন্য মনে হয় এই পথগুলো অবলম্বন করা যেতে পারে, এবং এক্সপ্লিসিটলি বলা উচিত, যেটা তার স্বস্তিও তৈরি করে আর কি। কারণ এটা তো অনেকের কাছে এটা স্বস্তির জায়গাটা নিজেই জনগণের কাছে জবাবদিহিতা করবার যে মানসিকতা তৈরি হওয়া, বা জনগণের কাছে দায়বদ্ধতা, সম্পর্কটা আরো মজবুত করা, সামাজিক যে সম্পর্ক, রাজনীতিকে সামাজিকীকরণ বা সমাজের মধ্যে রাজনৈতিক যে ইডিওলজি, ফিলোসফি, এগুলোকে সমাজের পার্ট করা, এই জায়গাগুলো আসলে ফ্যাসিজমকে আটকাতে পারে বলে আমার মনে হয়। আপনি কি মনে করেন? এবং এটা তো পাশাপাশি আরেকটা সুযোগ হচ্ছে বিএনপির এই সুযোগটাই এবার তৈরি হচ্ছে ব্যাপকভাবে, কারণ সে বিএনপি তো পলিটিক্যালি ওই অর্থে চ্যালেঞ্জ না, ফলে সে নিজেকে কিন্তু পুনর্গঠন করতে পারে চাইলেই, এবং যেটা বাংলাদেশে চাপ মুক্ত, বুঝতে পেরেছেন, যে এই কারণ এই সুযোগটা আসলে বিএনপির ব্যবহার করা উচিত। আসলে নিজের ভাই, বাংলাদেশের কোন রাজনৈতিক দলই কিন্তু চাপ মুক্ত না, কারণ আমাদের কিছু অদৃশ্য শত্রু, প্রতিবেশী রাষ্ট্র, এরকম কিছু শত্রু আছে। তারা তো আমাদের এখানে গণতন্ত্র বা আইনের শাসন, ন্যায় বিচার এগুলো প্রতিষ্ঠা হোক, বা বাংলাদেশ একটি স্টেবল রাষ্ট্র হোক, সেটি তো চাচ্ছেন না। তারা নানানভাবে কিন্তু হুইসপারিং করছেন। রাজনৈতিক দলগুলো সেই হুইসপারিং এ কতটুকু কর্ণপাত করছে, সেই জায়গা থেকে কতটুকু সচেতন? ট্রানজিশনারি পিরিয়ড, ফলে অনেক ধরনের, বুঝতে পেরেছেন, ঝুঁকি, সম্ভাবনা এবং হচ্ছে নির্বাচন নিয়ে অনেক ধরনের বিষয়গুলো জড়িত আছে। কিন্তু এটা যদি আমরা সাইডেও রাখি, মানে ধরুন নির্বাচন, বুঝতে পারছেন, 5 মাস আগে হোক আর 5 মাস পরে হোক, মোরলেস, বুঝতে পেরেছেন, যে বর্তমান প্রেক্ষাপট থেকে যেটা মনে হচ্ছে যে বিএনপি হয়তো ক্ষমতা আসবে, ফলে এটা একটা হিউজ, বুঝতে পেরেছেন, লেভারেজ। ফলে এবং এই লেভারেজটা, বুঝতে পেরেছেন, পুনর্গঠনে যে কোনো পলিটিক্যাল পার্টি তার আইডিওলজিক্যালি রিশেপ এবং প্যারাডাইম শেপ করতে কিন্তু ইজি হয়ে যায়, যেহেতু তার এই লেভারেজটা আছে। অনেক সময় কিন্তু আপনার এই লেভারেজ থাকে না, কারণ সে কি জানেন, একটা পলিটিক্যাল আইডিওলজি আর একটা পলিটিক্যাল দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়, মানে হচ্ছে যে একটা থাকে না ডায়ালেকটিক্যালি সিম্বাসিস, ওই সিম্বাসিসের মধ্যে কিন্তু বিএনপি এই মুহূর্তে নাই। সে নিজেই নিজের, বুঝতে পেরেছেন, অ্যাকাউন্টেবল করে তুলতে পারে, নিজেই নিজের, বুঝতে পেরেছেন, ট্রান্সফর্ম করতে পারে। এই ধরনের সুযোগ কিন্তু খুব কম তৈরি হয়। ঘটনাচক্রে এইবারে এই সুযোগটা কিন্তু তৈরি হয়েছে। রাজনৈতিক শক্তিগুলো কি আসলেই এই রক্ত দেখে কোনো শিক্ষা নিতে পেরেছে? সাধারণত, বুঝতে পেরেছেন, আমাদের দেশের মানে যে রাজনৈতিক সমাজ, মানে রাজনৈতিক সমাজ শুধু পলিটিক্যাল সোসাইটি না, মানে যে এক্সটেন্ডেড সোসাইটি, যারা পলিটিক্যালভাবে সচেতন এবং অন্যান্য স্টেক হোল্ডার সবাই সহজে আসলে লার্ন করেন না। কিন্তু ঘটনা হয়েছে কি জানেন, এবার যদি লার্ন না করেন তাহলে ভবিষ্যতে আরো ক্যাটাস্ট্রফিক হতে পারে, এবং সেইখান থেকে আমাদের আসলে লেসনটা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে এই ধরনের ক্যাটাস্ট্রফিটা আমরা কমিয়ে আনতে পারি, অথবা এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, যেটা আমাদের সচেতন থাকা দরকার। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই যে এক ধরনের প্রত্যাশা, এবং নিজের ভাই কিছু সংকটের কথাও বললেন, কিছু আশাহত তিনি সেটিও বললেন, সুযোগ আছে সেটিও বললেন। তো এই এমন বাস্তবতায় আসলে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কেমন, আপনি নিজেও একটি রাজনৈতিক দলের প্রত্যক্ষভাবে জড়িত, এবং সরকারের কর্মকাণ্ড কেমন হওয়া উচিত? আমাদের সাধারণ মানুষ এবং শিক্ষক হিসেবে যে জাতি গঠনের কারিগর হিসেবে উনি যে এক্সপেক্ট করছেন, বিএনপি অলরেডি সেটা দেখাচ্ছে। আমরা বিভিন্নভাবে আমাদের 31 দফা, সে 31 দফাকে নিয়ে আমরা যেভাবে ক্যাম্পেইন করতেছি, এবং আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে একমাত্র বিএনপি 4 থেকে 5,000 লোককে বহিষ্কার করছেন বিভিন্নভাবে অপকর্মের সাথে জড়িত। বলছি এটা শুধু বিএনপি না, একজন পলিটিশিয়ান হিসেবে সকল রাজনৈতিক দলের কাছ থেকে কেমন প্রত্যাশা করেন? আমরা মনে করি যে এখানে আমরা যেভাবে এই দেশের মানুষের জুলাই আগস্টের যে আমাদের রক্তের বিনিময়ে, যে লাল আমাদের কষ্টের বিনিময়ে, আমাদের বহু প্রাণের বিনিময়ে যে আজকে অর্জিত এই বাংলাদেশের নতুন গণতান্ত্রিকভাবে বাংলাদেশ ফেরত আসবে, সেই লক্ষ্যে গণতান্ত্রিক যে সংস্কারের সর্বপ্রথম যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো যে সুন্দর একটা গ্রহণযোগ্য নির্বাচন। আমি বিশ্বাস করি যে সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে একটা মানে যখন বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সবকিছু ঠিক হবে, এই সরকার যদি সেদিকে এবং সেই সুন্দর নির্বাচনটি অনুষ্ঠানের জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে রাজনৈতিক দলগুলোকে এবং সরকারকে। তো রাজনৈতিক দলগুলো তো ভূমিকা রাখতেছে এবং বারবার চাচ্ছেন, সরকারেরও আন্তরিকতা এবং আগ্রহ, সরকারের আন্তরিকতা এবং আগ্রহ আছে। আসলে দৃশ্যমান বিষয়গুলোকে বারবার কথাতে দেখতেছি, কিন্তু যেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেভাবে যে পর্যায়ে চলে গেছে আর কি, এই পর্যায়ে যদি সরকারকে একটা রাজনৈতিক সরকার ছাড়া এগুলোকে কন্ট্রোল করা আমি অনেক বেশি কঠিন হয়ে যাবে। সরকারকে আমি বলবো যে এটাকে আইন শৃঙ্খলা বাহিনীকে কন্ট্রোল করেন এবং দ্রুত দেশকে নির্বাচনের ট্রেন্ডে উঠে যান। প্রফেসর নিজার, 24 উত্তর যে রাজনীতির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে
আইডেন্টিটি পলিটিক্স থেকে বের হয়ে আমরা মূলত আসবো সেটা কিসে, সেটা হচ্ছে যে পলিসি কেন্দ্রিক, যেটা মানে যে নাগরিক অধিকার এবং সুবিধা এবং অন্যান্য জায়গাতে এটা একটা হিউজ প্যারাডাইম শিফট হতে পারতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে। ফলে এই জায়গা থেকে আমি একটা আকাঙ্ক্ষার জায়গা মানে রাখতে চাই। পাশাপাশি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বর্তমান অবস্থাকে নিয়ে, সেটা হচ্ছে অর্থনৈতিকভাবে বুঝতেছেন রাষ্ট্র অবস্থা যতটা না বুঝতেছেন স্টেবিলিটি আসছে, ততটাই কিন্তু আইন শৃঙ্খলা অবস্থায় মুক্ত খারাপ। ফলে এই গভর্নমেন্টকে সিরিয়াসলি এই বিষয়টা দৃষ্টিগোচর করা উচিত এবং হচ্ছে সিরিয়াস ইনিশিয়েটিভ নেওয়া উচিত, রাদার দেন শুধু রেটরিক না, মানে সিরিয়াস ইনিশিয়েটিভ নেওয়া উচিত আর কি, যে এটাই কাম্য এর মধ্যে। জি, ধন্যবাদ প্রফেসর নিজার আপনাকে, ধন্যবাদ ডক্টর নিজামুদ্দিন আপনাকে। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।